রুদ্রপুর নামক গ্রামে কীর্তি বালু নামে বাচ্চারা নিজেদের মা সীতার সঙ্গে থাকত। ওই গ্রামে খাবার জলও খুব কষ্টে পাওয়া যেত। কিছু সময় পরে গ্রামে জলের আকাল হয়। তখনই গ্রামের বড় জগন গ্রামের লোকেদেরকে ডেকে তাদের সামনে কিছু কথা বলছিল। শোনো গ্রামবাসীগণ, একটা সময় ছিল পর্যাপ্ত পরিমাণে জল আমাদের গ্রামেতে থাকতো, কিন্তু বিগত কয়েক বছর ধরে খরা পড়ে যাওয়ায় আমাদের গ্রামেতে সেরকম করে চাষবাস হয়নি। সেই জন্য গ্রামের অবস্থা খুবই শোচনীয়। এই সব কারণের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী কিন্তু আমরা। আপনারা এটা বিশ্বাস করেন তো? অত ভিড়ের মধ্যে রঘুনাথ নামে এক ব্যক্তি বললেন, আরে, আপনি এটা কি বলছেন? আমাদের গ্রামের ক্ষতি আমরা কিভাবে চাইবো? আমাদের গ্রামে খরা পড়ার পিছনে আমরা কেন দায়ী? আপনি এসব কি কথা বলছেন? এইভাবে রেগে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কেউ তো চাইবে না যে নিজের গ্রামের ক্ষতি হোক আর এর জন্য নিজেদেরকে সমস্যায় পড়তে হোক। কিন্তু তারপরেও আমি আপনাদেরকে বলছি, এটা কিন্তু আমাদের জন্যই হয়েছে। নিজেদের প্রয়োজনের জন্য আমরা জঙ্গল থেকে কাঠ কেটে আনি। এমনকি আপনার উঠোনেতে যে গাছটা রয়েছে সেটাও আপনাকে সমস্যায় ফেলছে, সেটাকেও কেটে ফেলছেন। নদীর পাড় শুকিয়ে যাচ্ছে, সেখানেও আপনারা চাষবাস শুরু করে দিচ্ছেন। এইরকম করলে তো নদী ছোট হয়ে যাবে। যদি গাছই না থাকবে তাহলে বৃষ্টি কোথা থেকে হবে? কখনো কখনো বৃষ্টির জল জমা করার জন্য কোনো জায়গাই আপনাদের কাছে নেই। এখনো কি বলবেন আপনারা এর জন্য দায়ী নই? জগন এইভাবে প্রশ্ন করল। তখনই ওই ভিড়ের মধ্যে সীতা দাঁড়িয়েছিল। সে বাড়ি ফিরে তার বাচ্চাদেরকে বলল। এইটা শুনে বালু তার মাকে বলল, মা, এটাই তো আমি অনেক দিন ধরে বলবো ভাবছিলাম। আমাদের টিচারও বলেছিল যে গাছের কারণেই বৃষ্টি হয়। আমি যখন অত করে বললাম কেউ তখন শুনল না, কিন্তু এখন যখন জগন বলল সবাই তখন শুনে নিল। এইভাবে বালু বলল, মা, এতদিন ধরে যখন গাছগুলো কাটলো তখন আকালের কথা কেউ ভাবলো না, এখন ভাবছে সবাই। এখন যখন উনি বলল তখন সবাই যে যার নিজের উঠোনে গাছ লাগাবে। এই মূর্খ মানুষেরা এটা জানে না যে গাছ লাগালে তাদেরকেও জল দিতে হয়। আর এমনিতেও এত বড় বড় গাছ কেটে দিল এতদিন ধরে, আর এখন ছোট গাছ লাগালে সেইগুলো কবে বাড়বে? তখন মা বলল, মা রে, এইসব চিন্তা করে এখন কোনো লাভ নেই। এখন ভাবতে হবে এই সমস্যা থেকে কি করে বের হওয়া যায়। জলের জন্য লোকেরা মারা যাচ্ছে। অনেক জায়গায় তো কুয়োর জলগুলো শেষ হতে চলেছে। একটুখানি জলের জন্য লোকেদেরকে 2-3 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে। তাই এইভাবে চিন্তিত হয়ে বলল, মা, আমাদের টিচার বলেছিল যেই জমি থেকে জল বের হয় সেই জমির আশেপাশের অংশগুলোতে একটা আলাদা আওয়াজ বের হয়। মা, আমি আর দিদি গিয়ে দেখি এমন কোনো জায়গা আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের ভাগ্য ভালো, আর যদি না থাকে আমাদের ভাগ্যটাই খারাপ। তখন গ্রামের লোকেদেরকে এইভাবেই কষ্টের দিন কাটাতে হবে। এইভাবে বালু বলল, হ্যাঁ মা, টিচার এইভাবে বলেছিল, আমরা দুজনে গিয়ে দেখি। এই রকম ভেবে বালু আর কীর্তি যাতে আওয়াজ শোনা যায় তাই বাঁশ দিয়ে এমন একটা যন্ত্র তৈরি করলো। এইভাবে ওই যন্ত্রটাকে হাতে নিয়ে বাচ্চারা গ্রামে জলের খোঁজে বেরিয়ে পড়ল। পুরো গ্রামে ঘোরার পরেও তারা কোথাও থেকে কোনো আওয়াজ শুনতে পেল না। নিরাশ হয়ে বাচ্চারা তখন বাড়ি ফিরল। বাড়ি ফিরে কীর্তি তার মাকে বলল, মা, পুরো গ্রামে খুঁজে দেখলাম কিন্তু কোথাও থেকে জলের আওয়াজ পেলাম না। এইভাবে কীর্তি বলল, ছেড়ে দে মা, মনে হচ্ছে এই গ্রামের লোকেদের ভাগ্যে জল নেই। সবাইকে এই কষ্টের সম্মুখীন হতে হবে। উদাস হয়ে সীতা বলল। তখনই বালু বাইরে থেকে জোরে চিৎকার করতে লাগলো, মা, মা, দিদি, দিদি, তাড়াতাড়ি এখানে এসো তো। দৌড়ে বালুর কাছে গিয়ে কীর্তি তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বালু, এইভাবে চেঁচালে কেন, কি হয়েছে? তুমি শুনেছো যেই আওয়াজের কথা আমরা বলছিলাম? এখানে সেটা শোনা যাচ্ছে। এসো তোমরা দুজনেও শোনো। তারপরে সীতা আর কীর্তি দুজনে একবার করে ওই বাঁশের তৈরি যন্ত্রটাকে কানে দিয়ে শুনতে লাগলো। আওয়াজ শুনে কীর্তি বলল, হ্যাঁ মা, সত্যি এখানে আওয়াজ শোনা যাচ্ছে। মা, তাড়াতাড়ি আমরা জেসিবিকে ডেকে এখানে গর্ত খুঁড়তে বলি। এখানে নিশ্চয়ই জল পাওয়া যাবে। ততক্ষণে এদের আওয়াজ শুনে জগন সেখানে গেল। আরে, এখানে এত চেঁচামেচি কেন হচ্ছে? হ্যাঁ, কাকু, এখানে যদি খোদাই করা যায় এখানে কিন্তু জল পাওয়া যাবে।
তোমাদের মতো এরকম বুদ্ধিমান বাচ্চা থাকলে গ্রামের উন্নতি অবশ্যই হবে। কিন্তু আমি তো জানি না যে এখানে জল পাওয়া যাবে কি না। চলো একবার খোদাই করে দেখাই যাক। যদি এখানে জল পাওয়া যায় তাহলে খুবই ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে আরও বেশি করতে হবে। জেসিবিকে ডেকে সেখানে গর্ত খুঁড়তে লাগলো। অনেক খোদাই করার পরে সেখানে জলের একটু অংশ দেখা গেল। বালু, তুই তো তোর বুদ্ধিমত্তা দিয়ে গ্রামটাকে বাঁচিয়ে নিলি রে। এখানে তো দেখছি সত্যি সত্যি জল আছে, কিন্তু অনেকটা নিচে। আমি বুঝতে পারছি না এই জলটাকে কিভাবে ওপরে আনা যায়। জগনের এইরকম বলাতে কীর্তি বলল, কাকু, আমাদের গ্রামে তো অনেক বাঁশ গাছ আছে, সেই বাঁশগুলো নিয়ে এসে এই কুয়োর ভেতরে দিয়ে সেখান থেকে জল বের করব। কীর্তির এইরকম বলার পরে জগন সেখানে অনেক বাঁশ জোগাড় করলো, তারপরে সেইগুলো গর্তে দিয়ে একটা কল তৈরি করলো। এইভাবে সেখানে একটা কল তৈরি করে সেখান থেকে জল বের করা হলো। এইটা দেখে গ্রামের লোকেরা অনেক খুশি হলো। গ্রামের লোকেরা বাচ্চাদের এই বুদ্ধি দেখে তাদেরকে শাবাশি দিল। সীতা এটা দেখে গর্ববোধ করলো। একটা ঘন জঙ্গলের সামনে একটা ছোট্ট গ্রাম ছিল, যেখানে কীর্তি বালু নামে গরিব বাচ্চারা থাকতো। জঙ্গলে থাকা আয়ুর্বেদিক ওষুধগুলো নিয়ে এসে গ্রামের লোকেদের চিকিৎসা করত। এগুলো বিক্রি করে যে টাকা উপার্জন করত সেটা দিয়ে তাদের পেট চলতো। তাদের মা বাবা জীবিত ছিল না। বাচ্চারা গ্রামের লোকেদের সাথে এত ভালো ব্যবহার করত, যার কারণে গ্রামের লোকেরা বাচ্চাদেরকে নিজেদেরই পরিবারের সদস্য মনে করত। এই গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্য দুদিক থেকে দুটো বড় বড় পাথরের মাঝখানে কাঠ ফেলে যাতায়াত করা হতো, যেটাকে গ্রামের লোকেরা ব্রিজ ভেবে সেখান থেকে যাতায়াত করত। খুব সাবধানের সাথে সেখান থেকে যেত। যদি একটু পা স্লিপ করত বা যদি কোনো রকম ভুলে এদিক ওদিক হতো তাহলে পুরো নিচে পড়ে হাড়গোড় ভেঙে যেত। আর যদি কেউ পড়েও বেঁচে যেত, কিন্তু হাত পা তার ভেঙে যেত। তাই গ্রামের লোকেরা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করত যে এমন কিছু হোক যে সেখানে একটা জাদুই ব্রিজ তৈরি হয়ে যাক। প্রত্যেক দিনের মতো ওইসব আয়ুর্বেদিক ওষুধগুলো নিয়ে বাচ্চারা গ্রামের রাস্তার ধারে বসেছিল। আসুন দাদা, আসুন দিদি, সর্দি, কাশি, জ্বর, পেটে ব্যথা, গা হাত পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, সব রকমের জন্য আয়ুর্বেদিক ওষুধ এখানে পাওয়া যায়। বিভিন্ন রকম রোগের চিকিৎসা করার জন্য এই জড়িবুটিগুলো নিয়ে এসেছি। আসুন দিদিরা, আসুন। আসুন দাদা, আসুন, নিজেদের রোগগুলো বলুন, আর এই জঙ্গলের জড়িবুটি ওষুধ দিয়ে নিজেদেরকে সুস্থ করে তুলুন। আসুন দাদা, আসুন দিদি। এইভাবে বাচ্চারা ডাকতে লাগলো। কষ্টে থাকা অসুস্থ মানুষেরা ওই বাচ্চাদের কাছে আসতো। নিজেদের রোগের কথা বলে সেখান থেকে জড়িবুটি, ওষুধ, পাতা, যেটা যাকে দিত সেটা নিয়ে যেত, আর কিছু টাকাও দিয়ে যেত। এইভাবে দিন কাটছিল। একদিন বাচ্চারা ওষুধ বিক্রি করতে বসেছিল। তখনই ভীম নামে এক গরিব কৃষক কাঁদতে কাঁদতে বাচ্চাদের কাছে এলো। তখন বাচ্চারা ওনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো কাকু, আপনার কি হয়েছে? মন খারাপ কেন? কাকিমা কিছু বলেছে? আপনার আর দাদার মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? না না, সেরকম কিছুই হয়নি। এমন কোনো ওষুধ আছে তো যাও, যাতে করে বাচ্চারা তার মা বাবাকে ছেড়ে না চলে যায়। এর জন্য বেশি টাকা দিতেও রাজি আছি। ভীমের এইরকম বলাতে বাচ্চারা বুঝতে পারল ব্যাপারটা কি ছিল। ভীম তখন বলল তার ছেলে অখিল নাকি বিয়ে করেছে, তাই সে এখন ওদের পরিবারে থাকতে চায় না। তাই জন্য সে এখন আলাদা হতে চায়। এই নিয়ে ঝগড়া হচ্ছে। এইভাবে ভীম বলল। এইরকম মানসিক রোগের জন্য কোনো যদি ওষুধ পাওয়া যেত খুব ভালো হতো। ওষুধ যতই তেতো হোক না কেন, নিমের মতো তেতো হলেও, বা কালমেঘের জুস হতো। এইরকম আয়ুর্বেদিক ওষুধের অনেক দাম হবে, তাই না? আমার একটাই মাত্র ছেলে ছিল, বিয়ের পরে আমাদেরকে ছেড়ে আলাদা হতে চাই। একটা বাবার মন এটা কখনোই মেনে নিতে পারছে না। আমাকে সাহায্য করো বাচ্চারা। ভীম এইভাবে মন খারাপ করল। কাকু, চলুন তো আপনাদের বাড়িতে যাব। এই রকম বলে বাচ্চারা ভীমের সাথে তার বাড়িতে গেল। এখানে গিয়ে দেখল তার ছেলে অখিল আর তার বৌমা কাঞ্চনা ছোট্ট নবজাতক শিশু দীনেশকে নিয়ে জিনিসপত্র হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এইটা দেখে বাচ্চারা বুঝতে পেরে যায় যে কথাটা অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। বাচ্চারা এই সমস্যার সমাধান খুঁজে ফেলে। সঙ্গে সঙ্গে বাচ্চারা অখিলের কাছে গেল।
দীনেশকে কোলে নিয়ে, কোথায় যাচ্ছেন দাদা? এই বাচ্চাটার মাকে নিয়ে আমি আমার মা বাবাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। একটা বুড়ি মা তো অন্তত বুঝবে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কি, কিন্তু মা তো সেই ব্যাপারটা বোঝেই না। মা ও ছেলের সম্পর্কের মধ্যে যে গভীরতা, সেটা তো একটা স্ত্রী হিসেবে বোঝা দরকার, তাই না? একদিকে মায়ের মমতা আর অন্যদিকে স্ত্রীর ভালোবাসা, এই দুটোর মধ্যে তো আমি পিষে যাচ্ছি। সেই জন্য আমি এদের দুজনকে ছেড়ে আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। অখিলের কষ্টটাকে বাচ্চারা খুব ভালো করে বুঝলো। গরুদের যেমন বাছুরের দরকার হয়, বাছুরদেরও গরুর দরকার হয়। আর গরুদের জীবনকে সার্থক করার জন্য ষাঁড়ের দরকার, আর ষাঁড়ের জীবন সার্থক করার জন্য গরুকে দরকার। এইভাবে কীর্তি বালু তাদেরকে বোঝালো। তারা নিজেদের ভুলটাকে বুঝতে পারলো। তাদের পরিবার এক হয়ে যাওয়াতে ভীম খুশি হয়ে বাচ্চাদেরকে খাবার খেতে দিল। এইভাবে দিন কাটছিল। গাছের কাঠ থেকে তৈরি ওই ব্রিজটায় সবসময় কিছু না কিছু দুর্ঘটনা ঘটতো। কেউ না কেউ সেখান থেকে পড়ে মারা যেত। একদিন বাচ্চারা যখন আয়ুর্বেদিক ওষুধ খুঁজতে যায় তখন তাদের খুব জল তেষ্টা পেল। তাদের বোতলে জল খুব কম ছিল। ওইটুকুই জল যখন তারা খেতে গেল তখন তারা কোথাও থেকে একটা আওয়াজ শুনতে পায়। জল, জল। এইভাবে শুনতে পেল। বাচ্চারা ওই আওয়াজের দিকে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখলো একটা মুনি পড়ে রয়েছে। বাচ্চারা তখন সেই জলটাকে ওই মুনিটাকে খাইয়ে দিল। জল খাওয়ার পরে মুনির জ্ঞান ফিরল। বাচ্চারা, তোমরা দুজন নিজেরা তৃষ্ণার্ত হয়েও আমাকে জল খাওয়ালে। বলো তোমরা কি চাও? তোমাদের যে কোনো ইচ্ছা পূর্ণ করার জন্য আমি একটা তোমাদেরকে সুযোগ দেব, কিন্তু সেটা শুধুমাত্র একবারই পাবে। বাচ্চারা তখন অনেক ভাবনা চিন্তা করে গ্রামের লোকেদের জন্য একটা ব্রিজ চাইলো। তখন মুনি বললেন, তথাস্তু, যেমনটি তোমরা চাও। এখন ওই ব্রিজটা জাদুর ব্রিজেতে রূপান্তরিত হবে। দেখে ওটা কাঠের ব্রিজ মনে হবে, কিন্তু যখন ওখান থেকে কেউ চলাফেরা করবে তখন ওটা সিমেন্টের মতো মজবুত হবে। সেই দিনের পর থেকে সেই ব্রিজে আর কোনো দুর্ঘটনা ঘটতো না। গ্রামের লোকেরা ওই ব্রিজটাকে গরিব বাচ্চাদের জাদুই ব্রিজের নাম দেয়।